মাই হাজব্যান্ড, লেখনীতে সামহা সামি, পর্ব নাম্বার 7-8। মন খারাপ বলে কথাগুলো বলে ইয়ান। স্যার, মাফিয়া পিকে আজ শহরের বাইরে যাবে। অ্যাসিস্ট্যান্টের কথায় রনি হাতের কিউব বলটা ঘোরাতে ঘোরাতে পাশে রাখা ড্রিঙ্কসের গ্লাসে চুমুক দেয়। তীক্ষ্ণ চাউনিতে রাসেলের দিকে তাকিয়ে বলে, তবে হয়ে যাক আজকে পিপি, এক পাখিকে নিয়ে স্পেশাল বাসর রেডি করো। রনির কথায় কিছু লোক মাথা নেড়ে সম্মতি দিয়ে কাউকে কিছু ইশারা দিতেই চলে যায়। মাই লেডি, আমি অফিসে যাচ্ছি, তুমি বাসা থেকে বের হবে না। কিছু লাগলে গার্ডদের থেকে ফোন নিয়ে কল দিবে। নাস্তা শেষ করে টেবিলে সেরে টিস্যু নিয়ে হাত মুছতে মুছতে আনিয়াকে উদ্দেশ্য করে বলে। আনিয়া রিনি বিনি কণ্ঠে বলে, বাড়ি থেকে আমার মিমোটাকে এনে দিবেন? আনিয়ার কথায় প্রহেল চোখ ছোট ছোট করে বলে, হোয়াট হ্যাপেন্ড? কিসের মিমো? আনিয়া জিহ্বা দিয়ে ঠোঁটে কামড় ধরে বলে, আমার মিমো মানে আমার বিড়ালের বাচ্চা। এখন বিড়ালের বাচ্চা মানুষ করো, কিছুদিন পর আমার ডিএনএ দেওয়া বাচ্চা সামলাতে হবে। বলেই আনিয়ার কপালে ডিপলি কিস করে টেক কেয়ার বলে নিজের গন্তব্যে চলে যায়। বন্ধ রুমের এক কোনায় বাঁধা অবস্থায় পড়ে আছে আনিয়া। কিছুক্ষণ আগে প্রহেল বেরিয়ে যাওয়ার পর রেড লাইনে অপরিচিত কারো নাম্বার থেকে কল আসে। রিসিভ করে আনিয়া বলে, আসসালামু আলাইকুম। জিকে বলছেন? আনিয়া কথায় ফোনের ওই পাশে থাকা লোকটা তাড়াহুড়া করে বলে, আপনি কি মিসেস আনিয়া বলছেন? জি, আমি মিসেস আনিয়া বলছি। ম্যাম, আপনার হাজবেন্ড গুরুতরভাবে আহত হয়েছে, সিটি হসপিটাল অপারেশন থিয়েটারে আছেন। লোকটির কথা সম্পূর্ণ না হতেই ফোনটা পড়ে যায় আনিয়ার হাত থেকে। চিৎকারতে ফ্লোরে বসে পড়ে। আপনার কিচ্ছু হবে না, আমি কিছু হতে দিব না বলেই দুই হাতে চোখের পানি মুছে উঠে দাঁড়ায়। মেইন গেটের গার্ড কম থাকায় আজকে আনিয়া অল্প সময়ে বের হয়ে মেইন রোড ক্রস করবে। ঠিক সেই সময় একটা কালো মার্সিডিজ গাড়ি আসে। আনিয়া কিছু না ভেবে উঠে পড়ে। কিছু দূর যাওয়ার পরে কিছু একটা স্প্রে করতে জ্ঞান হারিয়ে ফেলে আনিয়া। দীর্ঘ 4 ঘন্টা পর জ্ঞান ফিরতে কিছুক্ষণ আগের ঘটনা মনে পড়ে আনিয়ার। বুক চিনচিন ব্যথা হচ্ছে। প্রহেলের অ্যাক্সিডেন্টের কথা মনে পড়তে আনিয়া ছোটার জন্য ছটফট করতে করতে মুখ বাঁধা না থাকায় বলতে থাকে, কেউ আছেন? প্লিজ আমাকে মুক্ত করেন। কেউ শুনল না। আনিয়ার বুক ফাটা আর্তনাদ। প্রহেলকে নিয়ে আনিয়ার মাঝে দারুণ আকাঙ্ক্ষা দেখা গেল। বিকেল গড়িয়ে সন্ধ্যা 6:30। বাড়ির পার্কিং ফ্লোরে নিজের সব থেকে ফেভারিট কালো মার্সিডিজ পার্কিং করে বাড়ির ভেতরে ঢুকে প্রহেলকে দেখে সব বডিগার্ড ভয়ে, কারো কাপড় খারাপ হওয়ার অবস্থায়, কেউ কেউ আবার ভয় হাত পা কাঁপছে। প্রহেল এগিয়ে এসে জিজ্ঞেস করে, তোমাদের ম্যাম কোথায়? একজন গার্ড তুতলিয়ে বলে, স্যার, ম্যাম তো সেই দুপুরে কোথায় যেন যায় আর ফিরেনি। গার্ডের কথার হিংস্র বাঘের মতো গর্জন করে বলে, বাস্টার্ড, বাচ্চার ঘন্টা মিনিট সেকেন্ড পেরিয়ে গেছে, এখন বলছো আমাকে এত ঘন্টার টাইম জানছো তুমি? বলেই সারা ড্রয়িং রুম ভাঙচুর করতে থাকে। বস, মেয়েটা অনেক চেল্লাচিল্লি করছে। গার্ড ভিতরে ঢুকলে আঘাত করছে। গার্ডের কথায় রনি চোখ মুখ শক্ত করে বলে, পিকে এর পাখির দম আছে, ড্রাঙ্কস সেবন করে দে, আমি আসছি বলে ফোন কেটে দেয়। আনিয়ার অবস্থা নাজেহাল। অতিরিক্ত পরিমাণ প্যানিকের নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। আধো আধো চোখে কান্না মাখা কণ্ঠে বলে, আমার কষ্ট হচ্ছে। অদ্ভুত ট্যাটুওয়ালা আমার কলিজা ফেটে যাচ্ছে, আমি মরে যাচ্ছি আপনার অনুপস্থিতিতে। কথাগুলো বলতে বলতে হাতে ইঞ্জেকশনের মাধ্যমে কিছু পুশ করায় আস্তে আস্তে উঠে পড়ে শরীর গভীর নিদ্রায়। ভাঙচুর করায় হাত কেটে ফ্লোরে ছুপ করে রক্তে লাল হয়ে যাচ্ছে। আপাতত আনিয়া নিখোঁজ হওয়ার ব্যাপারটা আনিয়ার পরিবার কেউ জানে না। এভাবে পেরিয়ে যায় আরও 1 ঘন্টার মতো। প্রহেল চোখ বন্ধ করে আনিয়ার মুখটা কল্পনা করে বলে, কোথায় তুই ফ্লাওয়ার? তুই বিহীন আমি শূন্য আরণ্যক খাদে পড়া সহচ্ছ বিছানা চৌকিতে পথিকৃত। না, এইভাবে বসে থাকলে চলবে না, তাকে কিছু করতে হবে।
তখনই প্রহেলের মনে পড়ে তার বাসা থেকে মেইন রোডের আশেপাশে সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। রক্তলাল আগুন চোখ জোড়া খুলে উঠে দাঁড়িয়ে ডাকতে থাকে, গার্ড গার্ড। জি স্যার। প্রহেলের ডাকে তৎক্ষণাৎ দুজন গার্ড ছুটে আসে। বাসার সামনে থেকে অপহূত মেইন রোডের সমস্ত সিসিটিভি ফুটেজ আমার চাই এই মুহূর্তেই, নাও গো ফার্স্ট। কথা শেষ হতেই গার্ড দুজন নিজের কাজ সম্পূর্ণ করতে চলে। কাবার্ডের পাশে কিছু একটা করতেই ভিতর থেকে বেরিয়ে আসে একটা সিক্রেট রুম। ধীরে ধীরে রুমে ঢুকে রিমোট কন্ট্রোল চাপ দেয়। পুরো রুম আলোকিত হয়ে যায়। রিভলভার, ধারালো ছুরি ও বেশ কিছু ছোট্ট ছোট্ট মাত্রাতিরিক্ত অস্ত্র নিয়ে নেয়। স্যার আসবো? কামিং বলে লোকটির হাতে থাকা সিসিটিভি ফুটেজে একটা একটা করে দেখতে থাকে। যদিও কিছু ক্লু পায়, আনেয়া বাড়ি থেকে বের হওয়ার আগে একটা কালো রঙের গাড়ি প্রহেলের বাড়ির আশেপাশে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে থাকতে দেখে। গাড়ির প্লেট নাম্বার দেখে প্রহেল বাঁকা হেসে হিংস্র পশুর মতো নির্যাতিত গর্জন করে কাউকে কল দিয়ে বলে, 00980221। এই নাম্বারের গাড়ির বর্তমান অবস্থান কোথায়, লোকেশন ট্র্যাক করে বলো। কথা শেষ ফোন কেটে হাত মিষ্টি বিদ্যা করে ওঠে। ভারী পায়ার হাতটার শব্দে নড়ে চড়ে ওঠে আনেয়া। মাথাটা কেমন ঘুরছে, মনে হচ্ছে ব্যথায় ছিঁড়ে যাওয়ার উপক্রম। এক জোড়া পা নিজের এত সামনে ভেবে দেখে ভয়ে কেঁপে ওঠে আনেয়া। মুখ তুলে ভাঙা ভাঙা কণ্ঠে বলে, কে আপনি? কি শত্রুতা আপনার সাথে আমার? তোমার সাথে আমার শত্রুতা না পাখি, মনের অগোচরে সুখ নেয়া আর দেওয়া। অপরিচিত লোকের থেকে এমন কথা শুনে গা ছমছম করে ওঠে আনেয়ার। ভয়ার্ত দৃষ্টিতে বলে, আমি আপনার পাখি না, আমাকে ছেড়ে দেন। আনেয়ার কথায় রনি ঠোঁটের আশেপাশে হাত বুলিয়ে সারা শরীর স্ক্যান করে বলে, প্রহেলের থেকেও বেশি ভালোবাসা দিয়ে বাড়িয়ে দিব পাখি, ট্রাস্ট মি। অচেনা অপরিচিত লোকের মুখ থেকে প্রহেলের নাম শুনে চমকে ওঠে আনেয়া। ক্ষিপ্ত বাঘিনীর মতো নির্যাতিত গর্জন করে বলে, আমার স্বামীর কিছু হলে তোকে আমি নিজ দায়িত্বে খুন করব। আনেয়ার কথায় রনির বুকের পা পাশে হাত দিয়ে বলে, আমি অনেকক্ষণ আগেই খুন হয়ে গেছি পাখি, তোর হাতে আমি বারবার খুন হতে রাজি। বস, লোকেশন ট্র্যাক করে ওদের বর্তমান অবস্থান কক্সবাজার ঘুড়িহার ওইখানে শো করছে। রিফানের কথায় প্রহেল রহস্য নিয়ে হাসি দিয়ে বলে, ইমার্জেন্সি ফ্লাইট বুক করো, আমরা বের হব। আর হ্যাঁ, অবশ্যই আমার ক্ষুদ্রা পিং ওয়াসিংকে নিয়ে আসবে। বলেই ফোন কেটে দেয়। রাত 12:30। গম গম করে হেলিকপ্টার ভূপাতিত এক শুনছান খালি মাঠে ল্যান্ড করে ভিতর থেকে কালো হুডি পরে বেরিয়ে আসে প্রহেল, রেহান, সাগর। দেখুন, আমার কাছে আসবেন না, দূরে থাকুন প্লিজ। ভয় পাচ্ছ কেন পাখি? কিছুক্ষণ আগে রনির কিছু লোকেরা আনিয়াকে জোর করে সাজিয়ে সুন্দর দেখে একটা গাউন পরিয়ে দিয়েছে। গাউনটা বেশ লম্বা নয়, ছোট্ট হাঁটুর উপরে আর বুক পর্যন্ত। রনির কথায় আনিয়ার ভয়ের মাত্রা আরও বাড়তে থাকে। রনি এগোচ্ছে তো আনিয়া পিছাচ্ছে। আনিয়ার পিছনে দেখে রনি জোরে হেসে উঠে বলে, পিছাচ্ছ কেন পাখি? আমাকে তোমার করে নিবে না কাম পাখি? বলে গায়ের মেরুন রঙের শার্ট দিয়ে ধীরে ধীরে খুলতে থাকে। প্লেন থেকে বেরিয়ে চারপাশ পর্যবেক্ষণ করে প্রহেল কিছু একটা ইশারা করতে রিহান তাদের পিছনে আসা বডিগার্ডদের বলে, বন্দুক নিচে, কোনো শব্দ হবে না, সিগন্যাল পেলে শ্যুট করে দিবে, মনে রাখবে ম্যামের যাতে কিছু না হয়, ওকে? কথা শেষ করে প্রহেলকে নিজেদের প্ল্যানে মোতাবেক কাজ করতে থাকে। রিহান ও সাগর প্রহেলের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, ভাইস আউটরুপ মিশন, এইসব কাজেই তাদের নিজের সাথে নেয় প্রহেল। ছোট ছোট পা পেলে খুব ধীরে সাবধানে এক পা দুপা করে সামনে এগোচ্ছে রিহান, সাগর, প্রহেল। তিনজন নিজেদের সাথে কিছু গার্ড নিয়ে ভাগ ভাগ হয়ে যায়। প্রহেল কিছুটা সামনে যেতে কিছু লোকের কথোপকথন কানে ভেসে আসে। পিকের বইয়ের ফিগার দেখলে মাথায় নেশা চড়ে বসে। লোকটির কথা শুনে প্রহেল দাঁতে দাঁত চেপে কটমট দৃষ্টি নিক্ষেপ করে, যেন এই চোখ দিয়ে বর্ষ করে দিতে।
হাতে রাখা বন্দুকের ট্রিগারে চেপে সামনে বসে থাকা দুজন লোকের বক্ষযুগল বড় বড় দক্ষ হাতে শুট করে। লোকগুলো চিৎকার করার আগে পিছন থেকে প্রহেলের গার্জা মুখ চেপে টেনে হেসে নিয়ে যায়। হঠাৎ করে নাজমা বেগম কেমন অস্থির অস্থির লাগছে। মেয়েটার কথা মনে পড়ছে। সকালে আনেয়ার মিমো বিড়ালটার কথা মনে পড়তে গার্ড দিয়ে বিড়াল নিয়ে গেছে। প্রহেলের নাম্বারে কল দিচ্ছে ওপাশ থেকে, বারবার একই কণ্ঠ সুর ভেসে আসে। আপনার কলটি এই মুহূর্তে সংযোগ প্রদান করা সম্ভব নয়। হয়তো মায়ের মন দেখে সন্তানের বিপদের আশঙ্কা বুঝতে পারছে। রনি আনেয়ার এক পা টেনে নিজের কাছে এনে ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয়। শব্দ করে এক হাতে রনিকে নিজের থেকে ছাড়াতে রনির বুক পিঠে নিজের ধারালো নখ বসিয়ে দেয়। এতে রনিকে সারাতে সক্ষম না হয়ে জখম করে চোখের পানি ছেড়ে দেয়। বাহিরে তীব্র গুলাগুলির আওয়াজে রনির দেহ কিছুটা অন্যমনস্ক হলে আনিয়া নিজের হাঁটু দিয়ে রনির নিচে লাথি মেরে বসে। ছিটকে দু কদম পিছিয়ে হাত দিয়ে ব্যথায় ছটফট করতে থাকে রনি। নিজেকে মুক্ত করে পাশ থেকে একটা ওয়াইনের বোতলের মুখ ভেঙে সামনে তাক করে বলে, ছবি না আমায় মেরে দিব। রনি এতক্ষণ ঠিক থাকলেও আনেয়ার পাল্টা আঘাত করায় তেতে ওঠে। রেগে উঠে এসে আনেয়ার ডান গালে ঠাস ঠাস করে দুটো থাপ্পড় মেরে দেয়। তাল সামলাতে না পেরে সিটকে নিচে পড়ে ঠোঁটের নিচের অংশ কিছুটা ছিলে যায়। ব্যথা পেয়ে মুখ থেকে বেরিয়ে আসে না চাইতেও। রনি আবারও তেতে কাছে আসবে, ঠিক সেই সময় এক পা বাড়তে পিছন থেকে কেউ রনির পায়ে শুট করে দেয়। রনি কিছু বুঝে ওঠার আগে প্রহেল নরখাতকের মতো ঝাঁপিয়ে পড়ে। রনির নাক মুখ কেটে রক্ত পড়ছে। প্রহেলের হিতাহিত জ্ঞানছন্ন হয়ে রনির গলা চেপে ধরে রাগান্বিত কণ্ঠে বলে, কি করেছিস তুই আমার ফ্লাওয়ারের সাথে? প্রহেলের কথায় ঠোঁটের কোণ থেকে গড়িয়ে পড়া রক্তের বিন্দুকণা তর্জনীর আঙুল দিয়ে মুছে রনি বলে, বেশি কিছু করিনি, শুধু তোর বইয়ের এই কোমল পানীয় পান করা ঠোঁট দুটো নিজের ঠোঁটে চেপে ধরেছি। মুহূর্তের মাঝেই রক্তবর্ণ ধারণ করে প্রহেলের চোখ শক্ত হয়ে আনিয়ার দিকে তাকিয়ে রনির মুখ বরাবর ফ্রান্স মেরে দেয়। দুইজনের হাতাহাতির মাঝে ছুটে আসে রেহান সাগর। প্রহেলকে এখন থামানো উচিত, না হলে এই মুহূর্তে খুন করতেও দ্বিধাবোধ করবে না। বস বস আপনি শান্ত হন প্লিজ, ম্যাম ভয় পাচ্ছে। সাগরের কথায় প্রহেলের হাতের মাঝে পৃষ্ঠ হওয়া রনির ঠোঁটের কোণে বাঁকা হেসে হাসি এনে বলে, তুই আমাকে মারতে পারবি না আমি জানি তো। বলেই প্রহেলের বুকে পড়ে থাকা কাচের টুকরো ঢুকিয়ে দেয়। গলগলে তাজা রক্ত দেখে পড়ে থাকা আনিয়া চিৎকার করে ওঠে, ওনাকে আঘাত করবি না, ছেড়ে দে শয়তান, ওনার কষ্ট হচ্ছে, আমার ট্যাটুওয়ালার কষ্ট হচ্ছে। বলে আনিয়া নিচ থেকে উঠে প্রহেলকে ধরবে, ঠিক সেই সময় রনি প্রহেলকে নিজের থেকে ধাক্কা দিয়ে আনিয়ার দিকে হাত বাড়াতে প্রহেল চেঁচে ওঠে, ডোন্ট টাচ রনি, ছুবি না ওকে। প্রহেলকে উত্তেজিত হতে দেখে রক্তচক্ষু নিয়ে এগিয়ে আসে রিহান। রনি আনিয়াকে ছোঁয়ার আগেই ধাক্কা দিয়ে দু কদম পিছিয়ে দেয়। কোনো রকমে নিজেকে সামলিয়ে প্রহেলের আঘাতপ্রাপ্ত বুকে হামলে পড়ছে না প্রহেলের বুকের মাঝে নিজেকে মিশিয়ে দিতে। প্রহেল ক্লান্ত মাখা ঠোঁটে একটু হেসে নিজের বুকের মাঝে পড়ে থাকা তার ছোট্ট ফ্লাওয়ারকে নিজের সাথে শক্ত করে জড়ে ধরে এলোমেলো হয়ে থাকা শুষ্ক চুলে চুমু খেতে বলে, আমি আছি তো ফ্লাওয়ার, আমি থাকতে তোমার কিছু হবে না, তুমি হিনা নিঃস্ব আমি। বলে আরও শক্ত করে নিজের সাথে ধরে। এতক্ষণ প্রহেলের হাতে মার খেয়ে আর এখন রিহান সাগরের হাতে মার খেয়ে রনির অবস্থা নাজেহাল। প্রহেল রনির দিকে তাকিয়ে বলে, ফার্স্ট টাইম দেখে ছেড়ে দিলাম রনি, নেক্সট টাইম আমি ছেড়ে দিব না, মাইন্ড ইট। বলে আনিয়াকে কোলে তুলে বাইরে হাঁটা দেয়। আনিয়া অতিরিক্ত শক্ট নিতে না পেরে ট্রমাতে চলে যায়। দু হাতে এখনও প্রহেলের কালো হুডি খামচে ধরে রেখেছে। রাত 2:30। কক্সবাজারে নামি দামি রিসর্ট রুম বুকিং করেছে প্রহেল। রিসর্টের ম্যানেজার থেকে রুমের চাবি নিয়ে লক খুলে আনিয়াকে আস্তে করে নরম বিছানায় শুয়ে দেয়। কপালে ভালোবাসার পরশ দিয়ে বলে, আমি আসছি জান, একটু একা থাকো।
আনিয়া নাজুক শব্দে প্রহেলের কম্পিত হাত নিজের বুকের সাথে চেপে ধরে বলে, আপনি গেলে আর আসবেন না। ওই লোকটা আবার আসবে, আমাকে বাজে স্পর্শ করবে। হুশ, কেউ আসবে না, কেউ তোমাকে ছুবে না। যেই এই প্রহেলের প্রাণকে ছুবে তাকে আমি শেষ করে দিব, পৃথিবীর নিকৃষ্ট মৃত্যু উপহার দিব, বুঝলে? বলেই আনিয়াকে কোনো রকম বুঝে রুম থেকে বেরিয়ে যায়। সমুদ্র পার বড় গাছের সাথে বেঁধে রেখেছে রনিকে। প্রহেল ধারালো ছুরি রনির গলায় চেপে দাঁতে দাঁত পিছলে বলে, তুই আমার কোনো এক সময় আপন কেউ ছিলি বলে আজ জানে বেঁচে গেলি, নয়তো এই প্রহেলের জিনিসের ওপর কারো বিন্দুমাত্র নজর রাখার সাহস কেউ রাখে না। আজ তো শুধু এক রাতের জন্য চেয়েছি, কিন্তু এখন আমার এক রাত নয়, সব রাতে তোর প্রাণকে চাই। ব্যবসা মাগির ছেলে, এই মুখ দিয়ে আর একবার আমার প্রাণের কথা বললি তো তোর মুখ ভেঙে গুড়িয়ে দিব। চোয়াল শক্ত করে ফেলে প্রহেল শেষবারের মতো হুঁশিয়ার করে চলে যায়। কোথায় গিয়েছিলেন আপনি? রুমে ঢোকার সাথে সাথে আনিয়ার কথায় হকচকিয়ে যায় প্রহেল। নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করে বলে, বললাম তো জান, কাজ ছিল একটু। আনিয়া চোখ করে বলে, প্রহেল ওয়াশরুম যাবে, তখন পিছন থেকে আনিয়া ডেকে ওঠে, কাছে আসেন। আনিয়ার কথা প্রহেল কপাল কুঁচকে তাকায়। এই এখন বার কাছে ডাকছেন কেন? বলো, কি বলবে? আমার আদর চাই। প্রহেল নড়ে চড়ে দাঁড়ায়। এই মেয়ের কি মাথা গেছে? আগে তো প্রহেল ধরলেই বলতো ছাড়েন ছাড়েন, আর এখন কি না নিচ থেকে ডাকছে। নাজুক শব্দ করে প্রহেল বলে, জান তুমি অসুস্থ, আগে সুস্থ হয়ে নাও, তখন আমি আদর করব। না, আমার এক্ষুনি আদর চাই, মানে চাই। বলেই আনিয়া বিছানা থেকে নামতে যাবে, তখনই পায়ের ব্যথায় মৃদু শব্দ করে ওঠে, আহ! প্রহেল অস্থির হয়ে ছুটে এসে ধমকের সুরে বলে, বিছানা থেকে নামতে মানা করছি না? আমি কথা কেন শোনো না? প্রহেলের কথায় অগ্রাহ্য করে আনিয়া প্রহেলের গলা জড়িয়ে নেশালো কণ্ঠে বলে, আমার এখন এই মুহূর্তে আপনাকে চাই। বলেই ঠোঁটে ঠোঁট মিলিয়ে দেয়। আনিয়া সাড়া পেয়ে প্রহেল আর নিজেকে ধরে রাখতে পারে না, নিজেও হারিয়ে যায় আনিয়ার মাঝে। ধীরে ধীরে প্রহেলের হাতের স্পর্শ বাড়তে থাকে। আনিয়ার জামার চেইনটা খুলে আনড্রেস করে দেয়, মিশিয়ে নেয় নিজের অতি পরিচিত নারীটিকে। আহ! তুমি অসুস্থ, জান, বেশি গতি বাড়লে ব্যথা পাবে। আপনি আপনার মতো করে করেন। প্রহেল আনিয়ার কথায় বুক ছেড়ে নিচের দিকে নেমে আসে। উ উফ!